নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক প্রফুল্ল রায়ের উত্তাল সময়ের রীতিকথা। আজ উপন্যাসের ২১ পর্ব। বাম্বু ফ্ল্যাটে পৌঁছবার সঙ্গে সঙ্গে স্টিম লঞ্চ পাওয়া গেল। লক্ষণকে নিয়ে নেমে পড়ল লা ডিন আর ধনপত। কেননা অত বড় ট্রাক মাঝারি মাপের লঞ্চে তোলা যাবে না, তবে জিপের মতো ছোট গাড়ির পক্ষে অসুবিধা নেই। লঞ্চে এগুলো ওঠানোর ব্যবস্থা আছে। জিপ শুদ্ধ শেখরনাথরা লঞ্চে উঠে পড়লেন। লক্ষণকে নিয়ে লাডিনরা উঠল। খানিক পরেই লঞ্চ ছেড়ে দিল। উপসাগরের এদিকটা ততটা চওড়া নয়। মিনিট 15 ভেতর চ্যাথাম জেটিতে এসে স্টিম লঞ্চ ভিড়ল। অন্য সব প্যাসেঞ্জারদের সঙ্গে শেখরনাথ বিনয়রাও নেমে পড়লেন। জিপ আছে, তাই অনেক দূরে সেলুলার জেলের কম্পাউন্ড হাসপাতালে পৌঁছতে অসুবিধা হবে না। কিন্তু চ্যাথাম থেকে থানা কম দূরে নয়। লক্ষণকে সেখানে নিয়ে যাওয়া হবে কিভাবে? লাডিন জিজ্ঞেস করল, চাচাজি, আমরা তো মুশকিলে পড়ে গেলাম। তার ইঙ্গিতটা ধরতে পেরেছিলেন শেখরনাথ। বললেন, আমি বন্দোবস্ত করে দিচ্ছি। হরগোবিন্দকে বলে দিচ্ছি সে আমাদের হাসপাতালে নামিয়ে দিয়ে চ্যাথামে ফিরে আসবে। তারপর তোমাদের নিয়ে থানায় নিয়ে যাবে। ততক্ষণ ওই বদমাস খুনেটাকে নিয়ে তোমরা এখানে অপেক্ষা করো। হরগোবিন্দ জিপ নিয়ে ফিরে এসে থানায় গিয়ে লক্ষণের নামে কেস লিখিয়ে রাহা সাহেবের সঙ্গে দেখা করে লক্ষণ আর নবদ্বীপের ব্যাপারটা জানাবে। বলবে আমরা নবদ্বীপকে নিয়ে হাসপাতালে গেছি। ঠিক হ্যাঁ চাচাজি। জিপ চ্যাথাম জেটি থেকে বেরিয়ে মিনিট 20 ভেতর সেলুলার জেলে পৌঁছে গেল। কয়েকদিন আগে এখানে মোহনবাসী কর্মকারকে নিয়ে আসা হয়েছিল, এবার নবদ্বীপকে। শেখরনাথ জিপ থেকে নেমে বললেন, বিনয়, তুমি ওদের নিয়ে ওয়েট করো। আমি ডাক্তার চট্টরাজকে গিয়ে বলি নতুন একটা ক্রিটিক্যাল কেস নিয়ে এসেছি। তিনি চলে গেলেন। দোতলায় ডাক্তার চট্টরাজকে তার চেম্বারে পাওয়া গেল। শেখরনাথকে দেখে ডাক্তার রীতিমতো অবাক। কাকা, এখন আপনি হাসপাতালে? জেফ্রি পয়েন্ট থেকে পোর্ট ব্লেয়ার কবে এসেছেন? শেখরনাথ বললেন, আজই, এইমাত্র সোজা তোমার কাছে চলে এলাম। তার উস্কোখুস্কো চুল, চিন্তাগ্রস্ত মুখের চেহারা দেখে ডাক্তার চট্টরাজ কিছু একটা আন্দাজ করে নিলেন। কি হয়েছে কাকা? একজন রিফিউজিকে নিয়ে এসেছি। হি ইজ ভেরি সিরিয়াসলি ইনজিওর্ড। প্রচুর রক্তপাত হয়েছে, সেন্সলেস। এক্ষুনি তাকে ভর্তি করে নেওয়া দরকার। মোহনবাসী কর্মকারের মতো এটাও জারোয়াদের ব্যাপার? না না, অন্য কেস। অত কথা ডিটেল বলার মতো সময় নেই, পরে শোনো। ইমিডিয়েটলি লোকটার ট্রিটমেন্ট শুরু করতে হবে, নইলে বাঁচানো যাবে না। শেখরনাথের কণ্ঠস্বরে এমন এক ব্যগ্রতা ছিল যাতে এই নিয়ে আর কোনো প্রশ্ন করলেন না ডাক্তার চট্টরাজ। শুধু জানতে চাইলেন লোকটা কোথায়। নিচে জিপের ভেতর শোয়ানো আছে। স্ট্রেচার ছাড়া তাকে উপরে আনা যাবে না। এক্ষুনি ব্যবস্থা করছি, আপনি আমার সঙ্গে আসুন। ক্ষিপ্র পায়ে বাইরে বেরিয়ে সোজা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে চলে গেলেন ডাক্তার চট্টরাজ। সেখান থেকে স্ট্রেচার এবং 2 জন স্ট্রেচার বাহক নিয়ে হাসপাতালের সামনের খোলা জায়গায় নেমে এলেন, সঙ্গে শেখরনাথ। জিপের ভেতর সবাই রুদ্ধশ্বাসে চুপচাপ বসেছিল। নবদ্বীপের বউ এখন আর কান্নাকাটি করছে না। সকাল থেকে অবিরল আর্ত চিৎকারের পর কান্নার শক্তিটাই বুঝিবা সে হারিয়ে ফেলেছে। পরিস্থিতি এতটাই বিষাদময় যে কিছুই ভালো লাগছিল না বিনয়ের। ভিতরে ভিতরে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। একটা প্রশ্নই ঘুরে ফিরে নানা দিক থেকে তার মাথায় ঢুকে যাচ্ছিল, নবদ্বীপ বাঁচবে তো? ডাক্তার চট্টরাজ 2 বাহককে বললেন, যে লোকটাকে শোয়ানো হয়েছে খুব সাবধানে নামিয়ে এনে স্ট্রেচারে তুলে ইমার্জেন্সিতে নিয়ে যাও। দেখো ওর যেন চোট টোট না লাগে। লহমায় নির্দেশ পালিত হল। শেখরনাথ নবদ্বীপের বউ ছেলেকে নেমে আসতে বললেন। ইতিমধ্যে বাহকেরা নবদ্বীপকে স্ট্রেচারে তুলে ফেলেছে। তার মাথায় পুরু করে যে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছিল তার রক্তে ভিজে গেছে, তবে চুইয়ে চুইয়ে আর রক্ত বেরোচ্ছে না। রক্তক্ষরণ বন্ধ হয়ে গেছে। বিনয়েরা সবাই নেমে পড়েছিল। আতঙ্কগ্রস্ত বিহুবল নবদ্বীপের বউ বলল, হ্যাঁ রে, কোনহানে লইয়া যাইব? ডাক্তার চট্টরাজকে দেখিয়ে সদয় গলায় শেখরনাথ বললেন, উনি এই হাসপাতালের বড় ডাক্তার, তোমার স্বামীর চিকিৎসা করবেন।
বড় কর্তা, আপনি কোন হ্যাঁ বাঁচবে তো? মোহনবাসীর বউ জ্যোৎস্নাও এই প্রশ্নটা তার স্বামী সম্পর্কে করেছিল। একই উত্তর দিলেন শেখরনাথ। বাঁচাবার জন্যই তো এতদূর নিয়ে এলাম। বিনয়, তুমি ওদের নিয়ে দোতলায় টানা বারান্দায় যে বেঞ্চিগুলো পাতা আছে সেখানে নিয়ে বসো, নইলে ওরা ভরসা পাবে না। আমি হরগোবিন্দকে চ্যাথামে পাঠিয়ে আসছি। আসুন। নবদ্বীপের বউ ছেলেকে সঙ্গে করে বিনয় হাসপাতালের মেন বিল্ডিংয়ে ঢুকে দোতলার সিঁড়ির দিকে এগিয়ে গেল। আর শেখরনাথ জিপের ড্রাইভার হরগোবিনের কাছে গিয়ে 100 টাকার একটা নোট নিয়ে বললেন, তুমি চ্যাথাম জেটিতে গিয়ে লাডিন, ধনপত আর লক্ষণকে তুলে থানায় যাবে। সেখানে কি করতে হবে লাডিনরা জানে। ওখানকার কাজ শেষ হলে তুমি তোমাদের রাহা সাহেবের কাছে গিয়ে বলবে আমরা হাসপাতালে আছি, তিনি যেন সেখানে একবার আসেন। আর হ্যাঁ, যে টাকাটা দিলাম তোমরা কিছু খেয়ে নিও। রিফিউজিদের জন্য এবারডিন মার্কেটে যে বাড়িগুলো আছে রাত্রিরে সেখানে থাকবে। সুরেশ দত্ত ওখানকার অফিসার, তাকে বলবে রাহা সাহেব তোমাদের ওখানে থাকতে বলেছেন, ঠিক আছে? হ্যাঁ চাচাজি, লেকিন কি কাল সুভে আমরা কি করব? এদিকটা ভেবেই দেখেননি শেখরনাথ। 3 জন, বিশেষ করে লাডিন আর ধনপত পোর্ট ব্লেয়ারে থেকে গেলে জেফ্রি পয়েন্ট সেটেলমেন্টের কাজ করবে খুবই অসুবিধা হবে। সুভাষ মজুমদার ওখানকার জঙ্গলে ঘুরে আসার পর জারোয়ারা আপাতত চুপচাপ আছে ঠিকই, কিন্তু আবার যে খেপে গিয়ে উদ্বাস্তুদের উপর হামলা চালাবে না জোর দিয়ে তা বলা যায় না। জারোয়ারা ছাড়া উদ্বাস্তুদের মধ্যেও ঝগড়া ফ্যাসাদ লেগেই আছে। কলোনাইজেশন অ্যাসিস্ট্যান্ট পরিতোষ বণিক ঠান্ডা নিরীহ ধরনের মানুষ, একটু এদিক ওদিক হলেই সে ভীষণ ঘাবড়ে যায়, একেবারে দিশেহারা হয়ে পড়ে। ছোটখাটো কোনো হুজ্জুত হলে ঠিক আছে, কিন্তু বড় রকমের কিছু ঘটলে তার পক্ষে সামাল দেওয়া মুশকিল। লাডিন আর ধনপতের কড়া ধাত, কড়া জবান, প্রচণ্ড সাহস। পুরনো এই 2 কালাপানির সাজা খাটতে আসা কয়েদি এই বয়সেও যথেষ্ট বেপরোয়া। যে কোনো কঠিন সমস্যা দেখা দিলে তারা রুখে দাঁড়াতে পারে। ওদের পোর্ট ব্লেয়ারে বসে থাকলে চলবে না, সারাক্ষণ জেফ্রি পয়েন্টে থাকাটা খুবই জরুরি। শেখরনাথ বললেন, কাল সকালে উঠেই তোমরা জিপ নিয়ে সেটেলমেন্টে ফিরে যাবে। মনে হচ্ছে আমার ফিরতে কয়েকদিন দেরি হবে। এখন যাও। জি, নমস্তে চাচাজি। হরগোবিন্দ জিপে উঠে স্টার্ট দিল, আর শেখরনাথ হাসপাতালের মেন বিল্ডিংয়ে ঢুকে দোতলায় যেখানে নবদ্বীপের বউ ছেলেকে নিয়ে বিনয় বসে আছে সোজা সেখানে চলে এলেন। কাছাকাছি একটা ফাঁকা বেঞ্চিতে বসতে বসতে হঠাৎ তার কি খেয়াল হতে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লেন। আরে, সেই সকাল থেকে যা কাণ্ড চলছে তাতে তোমাদের কারোর পেটেই তো 1 ফোঁটা জল পড়েনি। ওই যা, হরগোবিন্দকে ছেড়ে দিলাম, ডাক্তার চট্টরাজও নবদ্বীপকে নিয়ে ব্যস্ত হয়ে আছে। তাকে বলে যে হাসপাতালের একটা গাড়ির ব্যবস্থা করে এবারডিন মার্কেট থেকে খাবার টাবার নিয়ে আসবো, তারও তো এখন উপায় নেই। কি যে করি। নবদ্বীপের বউ ছেলের কান্নাকাটি থেমে গিয়েছিল অনেক আগে। তারা শুকনো সেদ্ধ মুখে অনন্ত দুশ্চিন্তা নিয়ে বসে আছে। নবদ্বীপের বউ ধরা ধরা গলায় বলল, বড় কর্তা, ক্ষুধা তিষ্টার কথা ভাবি না। মানুষটার কি হয় না যাই না, মুখে কিছু তুলুম না। হ্যাঁ, যদিন পৃথিবীতে আর না থাকে, জন্মেশ্বর আমাগো ক্ষুধা টুধা ঘুচল। গ্রাম্য নিরক্ষরী নারীটির তার স্বামীর জন্য যে কি নিদারুণ উৎকণ্ঠা তা বুঝতে পারছিলেন শেখরনাথ। তার মাথায় একখানা হাত রেখে অফুরান সহানুভূতির সুরে বললেন, ঠিক আছে, এখন তোমাদের খেতে হবে না। একটু ভেবে জিজ্ঞেস করলেন, তোমার কি নাম মা? উলুপি। তুমি ভগবানে বিশ্বাস করো? অবাক চোখে কয়েক লহমা শেখরনাথের দিকে তাকিয়ে থাকে উলুপি। তারপর বলে, এই আন্ধারমান দ্বীপি আপনিই আমাগো ভগবান। আপনি কন হ্যাঁ পরাণে বাঁচব কিনা। কদিন আর তাকে দেখেছে এই উদ্বাস্তু রমণী, তবু তার ওপর কি অসীম আস্থা মেয়েটার, কত বিশ্বাস। শুধু উলুপিই নয়, জেফ্রি পয়েন্টের সব উদ্বাস্তুরই শেখরনাথের ওপর সীমা পরিসীমাহীন নির্ভরতা। তিনি কিছুক্ষণ অভিভূত হয়ে চুপ করে থাকেন, তারপর বললেন, আমি কেউ না, সামান্য মানুষ। 2 জন নবদ্বীপকে বাঁচাতে পারেন,
আমার বিশ্বাস বাঁচাবেনও। আকাশের দিকে আঙুল তুলে দেখালেন। ওখানে যিনি আছেন তিনি, আর যে ডাক্তারবাবু নবদ্বীপের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। তেনারা তো আসেই। উলুপি কেমন যেন জেদ ধরল। আপনি একবার মুখ ফুলটা কন, তাইলেই আমার শান্তি। কন কর্তা কন। সে মাথা ঝাঁকাতে থাকে। এতটা আস্থা মোহনবাসীর বউ জ্যোৎস্নারও ছিল না। শেখরনাথ হকচকিয়ে গেলেন। নবদ্বীপের মাথার আঘাত কতটা গুরুতর তা একমাত্র বলতে পারেন ডাক্তার চট্টরাজি। মিথ্যা আশ্বাস কখনো কারোকে দেন না শেখরনাথ, কিন্তু ব্যাকুল মেয়েটার দিকে তাকিয়ে বুকের ভেতরটা তোলপাড় হয়ে গেল তার। নিজের অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো, বাঁচবে, নিশ্চয়ই বাঁচবে। শীর্ণ শুষ্ক মুখমণ্ডলে আলো ফুটল উলুপির। এদিকে আশ্বাসটি দেওয়ার পরই চমকে উঠেছেন শেখরনাথ। বলে তো ফেলেছেন, এখন তো আর তা ফেরানো যাবে না। কিন্তু নবদ্বীপ যদি না বাঁচে? উলুপির দিকে মুখ তুলে ইহজন্মে আর কখনো কি তাকাতে পারবেন? মেয়েটি তাকে ভগবান বলেছে, নিজেকে তিনি তাই ভেবে নিলেন? ভগবান হওয়ার এতই স্পৃহা তাঁর? মনে মনে নিজেকে হাজারবার ধিক্কার দিলেন। অন্যায়, ঘোর অন্যায় হয়ে গেছে। ঈশ্বর আদৌ আছেন কিনা এই নিয়ে কখনো মাথা ঘামাননি শেখরনাথ। তাঁর ঈশ্বর হলো দেশ, তার ঈশ্বর সত্য, আদর্শ, শুদ্ধ জীবনযাপন। নবদ্বীপ বাঁচবে কি বাঁচবে না তার জানা নেই। জীবন মৃত্যুর মাঝামাঝি জায়গায় তার প্রাণটা ঝুলছে। তবু কিনা একটা অর্ধসত্য উচ্চারণ করে বসেছেন। ঈশ্বর নামে কোনো অলৌকিক এতকাল শেখরনাথের ত্রিসীমানায় ছিল না। আজ মনে মনে তার কাছে প্রার্থনা জানাতে লাগলেন, আমার মুখ রেখো, উলুপিকে যা বলেছি তা যেন সত্যি হয়। অনেকক্ষণ নীরবতা। তারপর শেখরনাথ বিনয়ের দিকে তাকালেন। নতুন ভারতের জন্য খবর জোগাড় করতে এসেছ। দেখো তোমার ওপর দিয়ে বারবার কি ঝড় বয়ে যাচ্ছে। সেবার মোহনবাসী, এবার নবদ্বীপ। সকাল থেকে তোমার পেটে এক দানা কিছু পড়েনি, বড় খারাপ লাগছে। বিনয় সামান্য হাসল। আপনিও তো কিছু খাননি কাকা। শেখরনাথও হাসলেন। এসবে আমার অভ্যাস আছে। তোমাকে তো বলেছি, সেলুলার জেলে কয়েদ খাটার সময় পান থেকে চুন খসলে কতদিন আমাদের খানা বন্ধ হয়ে যেত। সারাদিন না খেয়ে থাকতাম। ঠিক আছে, বিশুকে খবর পাঠিয়েছি, সে নিশ্চয়ই এখানে চলে আসবে। ওর বাংলোয় গিয়ে একেবারে রাত্রিরেই খাওয়া যাবে। এই দিনটা প্রায় ফুরিয়ে এসেছে। সূর্য পশ্চিম দিকে মাউন্ট হ্যারিয়েটের আড়ালে নেমে গেছে। দিনের যে শেষ রোদটুকু এখনো রয়েছে, কিছুক্ষণের মধ্যে তা আর থাকবে না। লাটাইতে সুতো গোটানোর মতো অদৃশ্য কোনো জাদুকর এক টানে সেটা টেনে নেবে। নবদ্বীপকে ভর্তি করার পর 2 ঘন্টার মতো কেটে গেছে। দোতলার টানা প্যাসেজে বিনয়রা বসেই আছে। অন্যমনস্কর মতো এলোমেলো 2-4টে কথা যে বলছে না তা নয়, আপাতত বলার তো তেমন কিছু নেইও। বেশিরভাগ সময়টাই তারা চুপচাপ। প্রায় ঘন্টা 2 এভাবে কাটানোর পর সন্ধে যখন নামবে সেই সময় ডাক্তার চট্টরাজ তেতলা থেকে বিনয়দের কাছে এগিয়ে এলেন। চুল উস্কো খুস্কো, সাদা ধবধবে পোশাক এলোমেলো, তবে চোখে মুখে প্রশান্তি। তাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছিল। শেখরনাথ জিজ্ঞেস করলেন, কি হলো? উত্তর না দিয়ে ডাক্তার চট্টরাজ জানতে চাইলেন, কাকা, যে আনকনসাস ইনজিওর্ড লোকটিকে জেফ্রি পয়েন্ট থেকে নিয়ে এসেছেন তার কি নাম? নবদ্বীপ কুণ্ডু। উৎকণ্ঠিত উলুপি আর তার ছেলের দিকে তাকিয়ে এবার ডাক্তার চট্টরাজের প্রশ্ন, এরা কি নবদ্বীপের স্ত্রী ছেলে? হ্যাঁ, কেন বলো তো? ওদের নিয়ে আমার চেম্বারে আসুন, দরকার আছে। ডাক্তারের চেম্বারে গেলে তিনি সবাইকে বসতে বলে নিজের চেয়ারটিতে বসলেন। বিনয় আর শেখরনাথও বসে পড়লেন। তবে উলুপি আর ছেলেটি রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রইল। দুজনে ঘন ঘন ঢোক গিলছে, কিন্তু নবদ্বীপ এখন কি অবস্থায় আছে জিজ্ঞেস করতে সাহস হচ্ছে না তাদের। শেখরনাথ আর বিনয়ের উদ্বেগ আর দুর্ভাবনা বাড়ছিল। ডাক্তার চট্টরাজ সবার মনোভাব বুঝতে পারছিলেন। বললেন, ভয় নেই, নবদ্বীপ বেঁচে যাবে। আমার ধারণা আর 1.5-2 ঘন্টার মধ্যে তার জ্ঞান ফিরে আসবে।
আপনাদের, বিশেষ করে নবদ্বীপের কনসেন্ট নেবার প্রশ্নই ছিল না। ইমার্জেন্সি অপারেশন করতে হয়েছে, অ্যান্ড দ্যাট ওয়াজ সাকসেসফুল। অনেকটা রক্ত পড়েছে, তাই ব্লাড দিতে হচ্ছে। কাকা, রক্ত আর অন্য সব মেডিসিনের দামটা কিন্তু দিতে হবে। শেখরনাথের মাথায় পাষাণ ভারের মতো যে দুর্ভাবনাটা চেপে বসেছিল সেটা লহমায় উধাও। সেই সকাল থেকে সারাদিন যে ঝড় বয়ে যাচ্ছিল তাতে মনে হয়েছে সমস্ত স্নায়ুমণ্ডলী ছিঁড়ে খুঁড়ে ছত্রখান হয়ে যাবে। কি কষ্টে যে সেগুলোকে তিনি নিয়ন্ত্রণে রেখেছেন তিনিই জানেন। চাপ কেটে যাওয়ায় এখন রীতিমতো হালকা লাগছে। উলুপির দিকে তাকিয়ে বললেন, শুনলে তো ডাক্তারবাবু কি বললেন? আর ভয় নেই। ধরা ধরা ঝাপসা গলায় উলুপি বলল, পরকর্তা, কইছিলাম না আপনি আমাগো ভগবান। আপনার আর ডাক্তার কর্তার দয়ায় মানুষটারে ফিরা পামু। শেখরনাথের চোখ এবার ডাক্তার চট্টরাজের দিকে ঘুরে গেল। এই সুখবরটা তো প্যাসেজেই দিতে পারতে, সেজন্যে চেম্বারে ডেকে আনতে হলো। তার কণ্ঠস্বর লঘু শোনাল। না কাকা, এটা তো আছেই, আরও একটা জরুরি বিষয়ও রয়েছে। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইলেন শেখরনাথ। ডাক্তার চট্টরাজ বললেন, নবদ্বীপের এত বড় হেড ইনজুরি হলো কি করে? জারোয়াদের কথা জিজ্ঞেস করেছিলাম, আপনি বললেন পরে জানাবেন। এটাও কি মোহনবাসীর মতোই জারোয়ারা ঘটিয়েছে? না। তবে? বিশদভাবে জানিয়ে দিলেন শেখরনাথ। কপালে ভাঁজ পড়ল ডাক্তার চট্টরাজের। খুবই চিন্তার বিষয়। এটা ক্রিমিনাল কেস, পুলিশকে এক্ষুনি জানাতে হবে। মস্ত টেবিলের কোণে টেলিফোন রয়েছে। আঙুল ঘুরিয়ে ডায়াল করে নবদ্বীপের ব্যাপারটা জানিয়ে বললেন, মিস্টার পান্ডে, একটা ডায়েরি করতে হবে। ও, আপনি নিজেই আসছেন? খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ওরা আছে। মিনিট 15 ভেতর পৌঁছে যাবেন? থ্যাংক ইউ। কথা শেষ করে ফোনটা জায়গা মতো নামিয়ে রাখলেন। ফের তার চোখ শেখরনাথের দিকে। নবদ্বীপের স্ত্রী এবং ছেলে সমস্ত ঘটনার প্রত্যক্ষদর্শী। তাছাড়া ওদের স্বামী আর বাবাকে অমন নিষ্ঠুরভাবে মারা হয়েছে। ডায়েরিটা ওদেরই করতে হবে। উলুপিরা দাঁড়িয়েই ছিল। ডাক্তার চট্টরাজ তাদের বললেন, তোমাদের দুশ্চিন্তা তো কেটেছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? পায়ে ঝিঝি ধরে যাবে যে, বসো বসো। অনেকবার বলা সত্ত্বেও উলুপিদের চেয়ারে বসানো গেল না। তারা মেঝেতে বসল। হঠাৎ কিছু খেয়াল হওয়ায় শেখরনাথ বললেন, ডাক্তার, নবদ্বীপকে আজ কি একবার দেখা যায়? আজকের দিনটা থাক কাকা, কাল ওদের এনে দেখে যাবেন। ঠিক আছে। কতদিন নবদ্বীপকে হাসপাতালে থাকতে হবে? আশা করি 5-6 দিন পরে ওকে রিলিজ করে দিতে পারবো। খুব সম্ভব নতুন কোনো কমপ্লিকেশনস হবে না। পোর্ট ব্লেয়ার থানার দারোগা মধুকর পান্ডে এবং একজন রাইটার জমাদার যার নাম সুরেশ নিয়োগী ডাক্তার চট্টরাজের চেম্বারে এসে ঢুকলেন। মধুকর পান্ডের বয়স 55-এর আশেপাশে। 6 ফিটের কাছাকাছি উচ্চতা, মজবুত পেটানো স্বাস্থ্য, চুল চামড়া ঘেঁষে ছোট ছোট করে ছাঁটা, শক্ত চোয়াল, পুরু ঠোঁট, তামাটে রং, নাকের তলায় চারা দেওয়া গোঁফ, গায়ে পুলিশের উর্দি, পায়ে ভারী বুট। মধুকর খাস বেনারসের লোক, সুরেশ পশ্চিমবাংলার হুগলি জেলার। দুজনেই পুলিশে চাকরি নিয়ে পোর্ট ব্লেয়ারে এসেছেন। মধুকর বললেন, নমস্তে ডাক্তার চট্টরাজ, আপনার তলব পেয়ে দেখুন ঠিক 15 মিনিটের ভেতর চলে এসেছি। পরক্ষণেই তার চোখ এসে পড়ল শেখরনাথের ওপর। সসম্ভ্রমে মাথাটা অনেকখানি ঝুঁকিয়ে দিলেন। নমস্তে নমস্তে চাচাজি, আপনি হাসপাতালে আছেন ডাক্তার চট্টরাজ ফোন করার অনেক আগেই জেনেছি। রিফিউজি রিহ্যাবিলিটেশনের 2 জন এমপ্লয়ি জেফ্রি পয়েন্ট থেকে লক্ষণ ভক্ত নামে একটা রিফিউজিকে নিয়ে এসেছে। বলেছে আপনিই তাদের আমার কাছে পাঠিয়েছেন। লক্ষণ নবদ্বীপ কুণ্ডু নামে অন্য একটা রিফিউজিকে এমন মার মেরেছে যে হয়তো বাঁচবে না। তাকে নিয়ে আপনি হাসপাতালে এসেছেন। লক্ষণকে আমি লকআপে আপাতত ভরে রেখেছি। ডিটেলে সমস্ত ঘটনাটা আমাদের জানা দরকার। মধুকর আন্দামানের হিন্দি উর্দু মেশানো ভেজাল হিন্দিতে কথা বলেন না। তার হিন্দি উত্তরপ্রদেশের খাস বিশুদ্ধ হিন্দি। আন্দামানের অন্য বাসিন্দাদের মতো তিনিও প্রাক্তন স্বাধীনতা সংগ্রামীকে যথেষ্ট শ্রদ্ধা করেন। নমস্কার প্রতি নমস্কারের পর্ব শেষ হলে
ডাক্তার চট্টরাজ মধুকরদের বসতে বললেন। টেবিলের এধারে 6টা ফাঁকা চেয়ার রয়েছে। সুরেশকে নিয়ে মধুকর বসে পড়লেন। বিনয়ের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া হলো। মধুকর বললেন, সমস্ত কেসটা এবার শোনা যাক। সুরেশ, তোমার কাগজপত্র কলম টলম বের করো। সুরেশ নিয়োগী একটা চামড়ার ব্যাগ নিয়ে এসেছিল। সেটার ভেতর থেকে কাগজ এবং পেন বের করে টেবিলের ওপর রেখে প্রস্তুত হয়ে রইল। মেঝেতে বসে থাকা উলুপি আর তার ছেলের দিকে আঙুল বাড়িয়ে দিলেন শেখরনাথ। ওরা হলো নবদ্বীপের বউ আর ছেলে। ওরা তোমাকে ডিটেলে সবটা বলতে পারবে। ঘটনাটা যখন ঘটে তখন আমি আর বিনয় প্লেস অফ অকারেন্সে ছিলাম না, ছিলাম বেশ খানিকটা দূরে। হইচই শুনে ছুটে এসে সবটা শুনি। যা শুনেছি সেটা বলতে গেলে কিছু বাদ যেতে পারে, কিছু ভুল হওয়ারও সম্ভাবনা আছে। নবদ্বীপের স্ত্রী আর ছেলে তার সঙ্গেই ছিল, ওরাই ঠিক ব্যাপারটা বলতে পারবে। উলুপি, তুমি দারোগাবাবুকে সব বলো, খুঁটি নাটি কিছু বাদ দেবে না। উলুপি গুছিয়ে বলতে পারে। সকালবেলার মর্মান্তিক ঘটনাটার অনুপুঙ্খ বিবরণ দিয়ে গেল সে। মধুকর পাণ্ডে চোখের ইঙ্গিতে সুরেশকে লিখে যেতে বলল। মিনিট 10 ভেতর উলুপির বলা শেষ হলো, সুরেশের লেখাও। মধুকর পাণ্ডে সুরেশকে বললেন, এবার আস্তে আস্তে বাংলায় তর্জমা করে নবদ্বীপ কুণ্ডুর বিবিকে শুনিয়ে দাও। সুরেশ ইংরেজিতে উলুপির বয়ান লিখে নিয়েছিল, সেটা বাংলা করে শুনিয়ে দিল। মধুকর উলুপিকে জিজ্ঞেস করলেন, কি ঠিক আছে? হ বড়বাবুরা। উলুপি আস্তে মাথা নাড়ল। মধুকর বললেন, লক্ষণকে ছাড়া হবে না, 2-1 দিনের ভেতর তাকে আদালতে তোলা হবে। তুমি নিশ্চয়ই চাও লক্ষণের সাজা হোক? হ্যাঁ, নির্যশ চাই। ওই ড্যাকরা রাইক্ষুষ্টারে আপনারা ফাঁসিতে ঝুলাইয়া দেন দারোগা কর্তা, বলে ফুপিয়ে কেঁদে উঠল। কেঁদো না, কেঁদো না, তুমি যা বললে তা তোমাকে শোনানো হয়েছে। আবার জিজ্ঞাসা করছি, ঠিক লেখা হয়েছে তো? উলুপি মাথা কাত করল। হ, ঠিকই আছে। নিজের নাম সই করতে পারো? না বাবা, লেখাপড়া তো শিখি নাই। তাহলে আঙুলে টিপ ছাপ দিতে হবে। সুরেশ, তুমি ওটা নিয়ে যাও। সুরেশ নিয়োগী ইঙ্ক প্যাড নিয়ে এসেছিল। উলুপির মুখ থেকে শুনে যে বয়ানটা লেখা হয়েছিল তার তলায় ডান হাতের বুড়ো আঙুলে কালি লাগিয়ে উলুপির টিপ ছাপ নেওয়া হলো। তারপর শেখরনাথ এবং বিনয়কে অনুরোধ করতে তারা সাক্ষী হিসেবে সই করলেন। একজন নিরক্ষর মেয়ে মানুষকে যে জোর করে বা ভুলিয়ে ভালিয়ে বয়ানের তলায় টিপ ছাপ নেওয়া হয়নি তার সাক্ষী থাকা দরকার। পরে যাতে অভিযোগকারী তা অস্বীকার করতে না পারে, তাই পুলিশকে আটঘাট বেঁধে কাজ করতে হয়। মধুকর পাণ্ডে বললেন, আজ আমরা উঠি। নমস্তে চাচাজি, নমস্তে ডাক্তার চট্টরাজ, নমস্তে বিনয়বাবু। এখানকার কাজ হয়ে গেছে, আর বসে থাকার প্রয়োজন নেই। সুরেশকে নিয়ে তিনি চলে গেলেন। উলুপি আর তার ছেলেকে বাইরের প্যাসেজে নিয়ে বসতে যাচ্ছিলেন শেখরনাথ। সেই সময় বিশ্বজিৎ রাহা ব্যস্ত পায়ে ডাক্তার চট্টরাজের চেম্বারে এসে ঢুকলেন। একটা ফাঁকা চেয়ারে বসতে বসতে শেখরনাথকে বললেন, জেফ্রি পয়েন্টে এসব কি হচ্ছে? সেদিন জারোয়ারা মোহনবাসীকে তীর মেরে জখম করেছিল, সেটা না হয় বোঝা গেল। এই আদিবাসীরা চায় না বাইরের লোকজন এসে তাদের এলাকার জঙ্গল টঙ্গল কেটে সেটেলমেন্ট বানিয়ে পার্মানেন্টলি থাকুক। কিন্তু তাই বলে রিফিউজিরা এখানে আসতে না আসতেই জমি নিয়ে মারদাঙ্গা শুরু করে দিল। ড্রাইভার হরগোবিনের মুখে সব শুনেছি। জমির বাউন্ডারিতে খুঁটি পুঁতে পুঁতে সীমানা ঠিক করে দেওয়া হয়েছে। লক্ষণ ভক্ত কিনা খুঁটি তুলে নবদ্বীপের জমির অনেকখানি এলাকা দখল করতে চেয়েছে। কোথায় মিলেমিশে থাকবে তা নয়, জমি পেয়েই বজ্জাতি। আমার কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে কাকা। ঠিক কোন কারণে বিশ্বজিতের দুর্ভাবনা অনুমান করতে না পেরে তার দিকে তাকালেন শেখরনাথ। বিশ্বজিৎ তার মনোভাব আঁচ করে নিয়ে বললেন, এটা কিন্তু সূত্রপাত কাকা। এই রকম জমি দখলের ঘটনা কিন্তু আরো বাড়বে বলেই মনে হয়। দেশ থেকে উৎখাত হয়ে এসে কত কষ্ট পেয়েছে লোকগুলো, কিন্তু জমি পেয়েই তাদের কুচুটেপনা শয়তানি শুরু হয়ে গেছে। ইমিডিয়েটলি এসব বন্ধ করা দরকার। শেখরনাথ বললেন, দরকার তো বটেই, নইলে জমি নিয়ে খুনোখুনি করে ওরা মরবে। পরিতোষ বণিক লোক ভালো,
কিন্তু বড় মিনমিনে নরম ধরনের। ওর পক্ষে কড়া স্টেপ নেওয়া অসম্ভব। কাকা, আপনি তো এখন জেফ্রি পয়েন্টে থাকছেন, আপনাকে মেনলি ব্যাপারটা ট্যাকেল করতে হবে। একটু চুপ করে রইলেন শেখরনাথ। কিছু ভেবে নিয়ে বললেন, দেখো, আমি বাইরের লোক, গভর্নমেন্টের কোনো পোস্ট হোল্ড করি না। লোকে আমাকে ভালোবাসে, সম্মান দেয়, তাই যা বলি সবাই মেনে নিচ্ছে। কিন্তু হঠাৎ কেউ ফস করে বলে বসতে পারে, আপনি কেন মাতব্বরি করছেন? মশাই, আপনি তো গভর্নমেন্টের কেউ নন, আপনার কথা শুনবো কেন? আপনার ফুপর দালালি মানব না। তখন কি জবাব দেব? গলার স্বর একটু উঁচুতে তুললেন বিশ্বজিৎ। স্বাধীনতার পর থেকে এই আইল্যান্ডে কেউ কখনো আপনার মুখের ওপর কথা বলতে সাহস করেছে? রিফিউজিদের এত বড় বুকের পাটা কোনোদিনও হবে না। আমার কথাটা শোনো, আমি জেফ্রি পয়েন্টে তো বেশ কিছুদিন থাকছি, সেটেলমেন্টে যাতে ভালোভাবে তৈরি হয় সেটা দেখব। লক্ষণের মতো পাজি বজ্জাতদের ঢিট করতে চেষ্টা করব। কিন্তু তুই হলি রিহ্যাবিলিটেশনের একজন বড় কর্তা, তোর ওই সেটেলমেন্টে গিয়ে শাসানি দেওয়া উচিত। কোনো রকম শয়তানি যে বরদাস্ত করা হবে না সেটা আমি বুঝিয়েছি। তুই নিজে বললে তার গুরুত্ব আরও বাড়বে। ঠিক আছে, শিগগির ওখানে গিয়ে কয়েকদিন থাকব। বলেই ডাক্তার চট্টরাজের দিকে তাকালেন বিশ্বজিৎ। বৃন্দাবন কুণ্ডুর শরীরের হাল এখন কতটা ক্রিটিক্যাল? ডাক্তার জানালেন, ক্রাইসিস কেটে গেছে, বৃন্দাবন চোটটা সামলে নিয়েছে, আর কোনো সমস্যা নেই, ইত্যাদি ইত্যাদি। বিশ্বজিৎ সামান্য হাসলেন। রিফিউজিরা আন্দামানে আসতে শুরু করেছে। নিজেদের মধ্যে এরকম ঝগড়াঝাটি মারপিট করলে আরও অনেক ক্রিটিক্যাল কেস নিয়ে আপনার হাসপাতালে আসতে হবে। ডাক্তার চট্টরাজও হাসলেন। শেখরনাথ বিশ্বজিৎকে বললেন, বিশু, আমরা সেই সকালবেলায় জেফ্রি পয়েন্ট থেকে বেরিয়ে এসেছি। বৃন্দাবনের বউ আর ছেলে বাসি রুটি আর গুড় খেয়ে মাঠের কাজে নেমেছিল। তারপর ওদের আর কিছু খাওয়া হয়নি। বিনয় আর আমার পেটে এক ফোঁটা জলও পড়েনি। আমাদের সবার খাওয়ার ব্যবস্থা করা দরকার। বিশ্বজিৎ ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন। ইস, আগে জানতে পারলে খাবার দাবার নিয়ে আসতাম। ডাক্তার চট্টরাজ বললেন, বৃন্দাবন কুণ্ডুর ক্রাইসিস আর নেই, চলুন আমার বাংলোয় যাওয়া যাক। বিশু, একটা কথা বলছিলাম, এর আগে মোহনবাসীদের তোর ওখানে বেশ কয়েকদিন রেখেছিলাম। বারবার তুই কত হুজ্জত পোয়াবি। এবার দিন মার্কেটের পাশে রিফিউজিদের ট্রানজিট সেন্টারে কি বৃন্দাবনের বউ আর ছেলেকে রাখার ব্যবস্থা করবি? এবার দিন মার্কেটের লাগোয়া লম্বা ব্যারাক টাইপের 3টি বাড়ি পুনর্বাসন দপ্তর ভাড়া নিয়েছে। কলকাতা থেকে উদ্বাস্তুরা আন্দামানে এলে একটা রাত এখানে রেখে দক্ষিণ আন্দামানের নতুন নতুন রিফিউজি সেটেলমেন্টগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। কিংবা যেসব শরণার্থী আগেই এসে দূর দূর সেটেলমেন্টগুলোতে চলে গেছে, অসুখ বিসুখের চিকিৎসা বা অন্য কোনো কারণে পোর্ট ব্লেয়ারে আসতে হলে 2-4 দিন এখানেই কাটাতে পারে। এসব বিনয়ের জানা। বিশ্বজিৎ হাত নাড়তে নাড়তে বললেন, না না, হুজ্জত আবার কিসের? আমার বাংলোয় 3-4টে ঘর তো খালিই পড়ে থাকে। তাছাড়া বৃন্দাবনের বউ আর ছেলের ওপর দিয়ে সারাদিন ঝড় বয়ে গেছে। ট্রানজিট সেন্টারে পাঠালে ওরা দিশাহারা হয়ে পড়বে। আমাদের কাছে দুজনকে রাখা দরকার। ডাক্তার চট্টরাজ, বৃন্দাবনকে কতদিন হাসপাতালে থাকতে হবে? ডাক্তার চট্টরাজ বললেন, আপনি আসার আগে কাকাকে জানিয়েছি, ম্যাক্সিমাম 4-5 দিন, তারপরেই ডিসচার্জ করে দেওয়া হবে। এখন তাহলে যাওয়া যাক। বিশ্বজিৎ উঠে পড়েন। হ্যাঁ, আসুন। সন্ধ্যের একটু পরে পরেই বিশ্বজিৎ রাহার গাড়িতে সবাই তার বাংলোয় পৌঁছে গেলেন। উলুপি আর তার ছেলে সেই সকাল থেকে কতক্ষণ যে একটানা কেঁদেছে, তারপর পেটে প্রায় কিছুই পড়েনি। বিনয় আর শেখরনাথেরও একই হাল, সবাই প্রায় ধুঁকছিল। বিশ্বজিৎ তার 3 কাজের লোককে তাড়া দিয়ে তাড়াতাড়ি গরম জল করে দিতে বললেন। রান্নার লোক ভুবনকে বললেন, এক্ষুনি রান্না বসিয়ে দাও। স্নান খাওয়া দাওয়া সারতে সারতে বেশ রাত হলো। এই বাংলোয় এলে শেখরনাথ আর বিনয়ের জন্য যে 2টো ঘরে থাকার ব্যবস্থা করা হয় সেখানেই বিছানা পেতে দেওয়া হলো। মোহনবাসীর বউ ছেলে মেয়েদের জন্য যে ঘরটা ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে বিছানা পেতে উলুপি আর তার ছেলেকে পাঠানো হলো।
যে কদিন ওরা পোর্ট ব্লেয়ারে আছে ওখানেই থাকবে। মা আর ছেলে সমস্ত দিন উৎকণ্ঠায় কান্নাকাটিতে এতটাই কাহিল হয়ে পড়েছে যে বসে থাকতে পারছিল না। তারা শুয়ে পড়েছে। কিন্তু ক্লান্তি নেই শেখরনাথের। ধকল তো তার ওপর দিয়েও কম যায়নি। কিন্তু এখন তাকে দেখে কে বলবে 60-এর কাছাকাছি বয়স, এই বয়সেও শরীর এবং মনের জোর কি বিপুল। স্নান খাওয়ার পর তিনি বেশ সজীব হয়ে উঠেছেন। এখন হলঘরের মতো প্রশস্ত ড্রয়িং রুমে বসে তিনজনে কথা বলছিলেন, বিশ্বজিৎ, শেখরনাথ এবং বিনয়। বিনয়ের ক্লান্তি কিন্তু কাটেনি। পেটে ভাত পড়তেই তার 2 চোখ জুড়ে আসছিল। প্রায় বৃদ্ধ শেখরনাথ যখন তার ধারে কাছে ঘুমকে ঘেঁষতে দিচ্ছেন না, তখন তার পক্ষে ঘরে গিয়ে শুয়ে পড়াটা দৃষ্টিকটু তো বটেই, অশোভনও। বিনয় অতি কষ্টে চোখ মেলে রাখতে চাইছিল। বিশ্বজিৎ বলছিলেন, কাকা তখন হাসপাতালে আমাকে জেফ্রি পয়েন্টে গিয়ে কিছুদিন থেকে আসার কথা বলেছেন। আমি রাজিও হয়েছিলাম, কিন্তু ভেবে দেখলাম এখন অন্তত 15-20 দিন আমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব হবে না। কেন? শেখরনাথ বিশ্বজিতের দিকে তাকালেন। আমার কোর্টে বেশ কয়েকটা জরুরি কেস রয়েছে, পরপর ডেট দিয়েছি। তাছাড়া শুধুমাত্র মিডল আন্দামানের জন্য মাস দেড়েক বাদে কলকাতা থেকে আরও 100 ডিপি ফ্যামিলি আসবে। তাদের রিহ্যাবিলিটেশনের জন্য জঙ্গল কেটে অনেকটা জমিও বের করা হয়েছে। সেই ব্যাপারে চিফ কমিশনারের সঙ্গে আমাদের মতো কয়েকজন অফিসারের আর্জেন্ট কনফারেন্সও আছে। 12-14 দিন আমাকে পোর্ট ব্লেয়ারে ভীষণ ব্যস্ত থাকতে হবে। একটু নীরবতা। তারপরে বিশ্বজিৎ ফের শুরু করলেন, খবর পাচ্ছি কলকাতায় বামপন্থী দলগুলোর আন্দোলন আরও মারাত্মক হয়ে উঠেছে। যদি উদ্বাস্তুরা আসতে না পারে, এখানকার অ্যাডমিনিস্ট্রেশন মোপলাদের ওখানে বসিয়ে দেবার কথা ভাবছে। সাউথ আন্দামানে মোপলাদের বসাতে হয়তো পারবে না, কিন্তু মিডল আন্দামানটা ভেতরে ভেতরে টার্গেট করা আছে। ওয়েস্ট বেঙ্গলের লেফট পার্টিগুলোর ভাবা উচিত বাঙালি উদ্বাস্তুদের জন্য এত বড় সুযোগ হাতছাড়া করা ঠিক হবে কিনা। তাকে বেশ চিন্তাগ্রস্ত দেখা গেল। আস্তে আস্তে মাথা নাড়লেন শেখরনাথ। বাঙালি উদ্বাস্তুদের স্বার্থের কথা নেতাদের ভাবা উচিত। সে যাক, জেফ্রি পয়েন্টে নিত্য নতুন যে উৎপাতই আরম্ভ হয়েছে তা বন্ধ করা দরকার। তুই যেতে না পারলে। বাকিটা শেষ না করে তিনি থেমে গেলেন। বিশ্বজিৎ বললেন, আমি তো যাবই। আপনি এক কাজ করুন, কাল সকালেই বিনয়বাবুকে নিয়ে চলে যান। এর মধ্যে জেফ্রি পয়েন্টে অন্য কোনো ফ্যাসাদ ঘটেছে কিনা কে জানে। আপনি ওখানে থাকলে সামলাতে পারবেন। কিছুক্ষণ ভেবে শেখরনাথ বললেন, ঠিক আছে, আমি যাব, তবে কাল নয় পরশু। কালকের দিনটা বৃন্দাবনকে দুবেলা হাসপাতালে গিয়ে দেখব। আমি থাকলে ওর বউ আর ছেলে অনেকটা ভরসা পাবে। ঠিক আছে, তাই হবে। কিন্তু জিজ্ঞাসু চোখে তাকালেন বিশ্বজিৎ। শেখরনাথ বললেন, আমি চলে গেলে বৃন্দাবনকে দেখাশোনার কি হবে? সে ব্যবস্থা আমি করব, কোনো রকম ত্রুটি হবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, পুরোপুরি সুস্থ হলে ওদের জেফ্রি পয়েন্টে পাঠাবো। তোরা যে জিপটা দিয়েছিলি সেটা নিয়ে হরগোবিন্দকে কাল সকালে তো চলে যেতে বলেছি। বিনয়কে নিয়ে আমি ফিরব কি করে? এটা কি একটা সমস্যা হলো? রিহ্যাবিলিটেশনের কি আর কোনো গাড়ি নেই? সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। বিনয় চুপচাপ দুজনের কথাবার্তা শুনতে শুনতে অস্বস্তি বোধ করছিল। একটু ইতস্তত করে বলল, আমার কিছু বলার আছে। বিশ্বজিৎ এবং শেখরনাথের নজর তার দিকে ঘুরে গেল। বিশ্বজিৎ বললেন, হ্যাঁ হ্যাঁ বলুন। আমি কাকার সঙ্গে যাচ্ছি না। বেশ কদিন হলো কাগজের জন্য রিপোর্ট পাঠাতে পারিনি। জেফ্রি পয়েন্টে গিয়ে লিখে পাঠাতে অনেকটা সময় লাগবে। এখানে বসিয়ে ওগুলো লিখে ফেলতে চাই। আপনি সঙ্গে সঙ্গেই কলকাতায় পাঠিয়ে দিতে পারবেন? ঠিক আছে, তাই হবে। আপনি থেকে যান। লেখাটেকা হয়ে গেলে জেফ্রি পয়েন্টে যাবেন, সে ব্যবস্থাও করে দেব। বলতে বলতে হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ায় বেশ বিব্রত হয়ে পড়লেন বিশ্বজিৎ। ওই দেখুন, কলকাতা থেকে আপনার কটা চিঠি এসেছে। একটা প্যাকেটে ভরে রেখেছি কদিন আগে। জেফ্রি পয়েন্টে যে পাঠাবো, নানা কাজের চাপে একদম খেয়াল ছিল না। আই এম এক্সট্রিমলি সরি।
প্যাকেটটা নিয়ে আসছি। ব্যস্তভাবে নিজের বেডরুম থেকে একটা বড় সাইজের মোটা প্যাকেট এনে বিনয়কে দিলেন। কথায় কথায় অনেকটা রাত হয়ে গিয়েছিল। শেখরনাথ বললেন, আর নয়, এবার শুয়ে পড়া যাক। আজ এ পর্যন্তই। উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।